নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আবারও ফিরে এলাম একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্প চিল্কা বিশ্বাসের কলমে পরিত্যক্ত পূব মহল। এই গল্পটি দুটো পর্বে বিভাজন করা হয়েছে। আজ তোমরা শুনবে গল্পটি প্রথম পর্ব, আর প্রথম পর্ব থেকেই গল্পটা মন দিয়ে তোমাদের শুনতেই হবে। আজকের গল্প পাঠে শুভম। চলো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। চারপাশ থেকে চিৎকার চেঁচামেচির বহু লোকের কথার আওয়াজ আসছে, বহু পদশব্দ পাওয়া যাচ্ছে। এদিকে বন্ধ ঘরের মধ্যে এক বিকট দর্শন মূর্তির সামনে দামি পোশাক ও অলংকার পরিহিত এক নারী জোর হাত করে একটানা কতগুলো কথা বলে যাচ্ছে। আমায় রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করো তুমি। ওরা আসছে, আমাকে বাঁচতে দেবে না, কিছু থেকে বাঁচতে দেবে না আমাকে। ওরা জেনে ফেলেছে আমার সমস্ত কুকর্মের কথা। তুমি তো জানো প্রভু, আমি যাবতীয় অপকর্ম করেছি তোমাকে প্রতিষ্ঠা করব বলে। তুমি এখন আমায় রক্ষা করো, জোর হাত করে কাতর প্রার্থনা করে যাচ্ছে নারীটি। ওদিকে পায়ের শব্দ ক্রমাগত নিকট থেকে নিকটতর হচ্ছে। একসময় অনেকগুলি ঘা এসে পড়ল বন্ধ দরজার ওপর। সেই শব্দ শুনে থরথর করে কেঁপে উঠল নারীটির শরীর। আর ঠিক সেই মুহূর্তে দুটো নীল আলো ওই বিকট দর্শন পাথরের মূর্তির দুই চোখ থেকে নির্গত হয়ে দ্রুত এগিয়ে এলো কাঁপতে থাকা নারীটির দিকে। একটা নীল আলোর আবর্ত ঘিরে ধরল নারীটির সম্পূর্ণ শরীর। তারপর ঘটল এক অদ্ভুত ঘটনা। ধীরে ধীরে রক্ত মাংসের নারী শরীরটা একটা অদ্ভুত নীল পাথরের নারী শরীরে পরিণত হতে শুরু করল। একসময় নারীটি ওই জোর হাত করে বসে থাকা অবস্থাতে সম্পূর্ণ একটা নীল পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। ওদিকে বন্ধ দরজার বাইরে করাঘাত এতটাই তীব্র হয়ে উঠেছে যে দরজার ভারী পাল্লা দুটো থর থর করে কেঁপে কেঁপে উঠছে। একসময় প্রবল আঘাতের ছাপটা সহ্য করতে না পেরে দরজার পাল্লা যুগল ভেঙে পড়ল। সাথে সাথে উদ্যত তলোয়ার হাতে এক সুদর্শন পুরুষ দ্রুতগতিতে ঢুকে এলো ভেতরে, আর তার পেছনে আরো অনেক সিপাহী। কিন্তু ঘরে ঢুকে তারা দেখল শুধুমাত্র ঘরের মাঝখানে পড়ে রয়েছে এক অদ্ভুত নীল পাথরে গড়া প্রণামের ভঙ্গিতে বসে থাকা একটা নারী মূর্তি। তার সামনে বেদিতে কিন্তু কোনো উপাস্য দেবতার মূর্তি নেই। বেদি সম্পূর্ণটা খালি। সকলে মুহূর্তকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সারা ঘরে যাবতীয় জিনিসপত্র তন্ন তন্ন করে তারা খুঁজতে লাগলো। তারা যে কি খুঁজছে তা বোঝা যাচ্ছে না। তারা যখন অনুসন্ধানে মত্ত, ঠিক সেই সময় লাল বসন পরিহিত, কপালে রক্তচন্দনের তিলক অঙ্কিত এক সন্ন্যাসী গোছের মানুষ ঘরের মধ্যে প্রবেশ করলেন। জলদ গম্ভীর স্বরে তিনি বলে উঠলেন, তবে যাও কুমার, এ ঘরে তুমি আর কিছুই পাবে না। শয়তান তার সমস্ত চিহ্ন লোপাট করতে সক্ষম হয়েছে, এমনকি তার পূজারিণীকেও প্রস্তরে পরিণত করেছে।
এখানে আর কিছুই পাওয়া যাবে না। আমাদের যত দ্রুত সম্ভব এই স্থান ত্যাগ করতে হবে। তরোয়াল হাতে নিয়ে ওই সুপুরুষ যুবকটি ওই রক্তবসন পরিহিত মানুষটির কথা শুনছিল। তার কথা শেষ হওয়া মাত্র উপস্থিত সমস্ত সিপাহীকে তিনি আদেশ দিলেন ঘর ছেড়ে দ্রুত চলে যাওয়ার জন্য। তোমরা এখন যাও। সব সৈন্যরা সেই মতো চলে গেলে যুবকটি সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বললেন, চলুন গুরুদেব, এবার আমরাও যাই। দাঁড়াও কুমার, এ ঘর বন্ধন করতে হবে। ভুলে যেও না, এ ঘরে এখন শয়তানের অস্তিত্ব না থাকলেও তার পূজারিনীর দেহ রয়েছে। না জানি কখন কি অদ্ভুত উপায়ে সে জেগে উঠবে, আবার শয়তানকে আহ্বান করে কি ত্রাস সৃষ্টি করবে। আমাদের সে রাস্তা বন্ধ করার চেষ্টা করতেই হবে। এ ঘরকে বন্ধনের বেড়াজালে আবদ্ধ করতে হবে। কিন্তু গুরুদেব, এই মূর্তিকে ধ্বংস করে ফেললেই তো আর পুনরায় জাগ্রত হবার আশঙ্কা থাকে না তার। বলেই মূর্তির দিকে চেয়ে দুপা এগিয়ে যায় কুমার কৌস্তব। তার বাহু আকর্ষণ করে তৎক্ষণাৎ তাকে সেই কাজে নিরস্ত করে পুনর্বার গুরুগম্ভীর স্বরে সন্ন্যাসী বলে ওঠেন, কুমার, ভুলেও কিন্তু স্পর্শ করবেন না ওই অপবিত্র নারীর প্রস্তরীভূত দেহ। স্পর্শ করলে আবার হয়তো কোনো আতঙ্কের করাল ছায়া ঘনিয়ে আসতে পারে। তার থেকে এই ঘর সহ পুরো মহল ত্যাগ করুন আপনি, এটিই শ্রেয় হবে। আর গোটা রাজ্যে ঘোষণা করে দেবেন কেউ যেন ভুলেও এই মহলের ধারে কাছে না আসে। আচ্ছা গুরুদেব। বলেই কক্ষটি থেকে নির্গত হয়ে যায় কুমার। সন্ন্যাসীও কক্ষ থেকে নির্গত হয়ে সর্বজনের অবোধগম্য ভাষায় এক মন্ত্র পড়ে যেতে থাকেন চোখ বন্ধ করে। এক সময় মুঠো করে রাখা হাতের মধ্যে জ্বলে ওঠে আগুনের শিখার মতো একটি শিখা। সাথে সাথে চোখ খুলেই তা ছুঁড়ে দেন ভেঙে পড়া দরজাটির দিকে। সেই আগুনের শিখা ছুটে গিয়ে ঘরের চারপাশে তৈরি করে একটি অগ্নি চতুর্ভুজ। একবার সেদিকে দৃষ্টিপাত করে পিছন ফিরে চলে যান ওই রক্তবসন পরিহিত সাধুটি। কিন্তু মনে মনে তার একটাই আশঙ্কা থেকে যায়, এ বন্ধন শয়তানের পূজারিনীর কাছে খুব সামান্যই, তবে সে নিজে নিজে সূক্ষ্ম দেহে এ বন্ধন কাটাতে পারবে না, সে বিষয়ে আমি নিশ্চিত। আর কুমার তো কথা দিয়েছেই এই মহলকে পরিত্যক্ত ঘোষণা করা হবে। সুতরাং কেউ এসে এ বন্ধন কাটিয়ে মহলে বন্দী অভিশাপকে মুক্ত করবে, এ আশা অতিশয় ক্ষীণ। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে এক সময় উঠে বসল নয়নতারা। নিজের ঘর এবং নিজের বিছানা ব্যতীত বিশেষ ঘুম আসে না তার। আজ সে এবং তার পুরো টিম এসেছে একটা সিরিয়ালের শুটিংয়ের জন্য। ডিরেক্টর অর্ধেন্দু ঠিক এরকমই একটা পুরনো আমলের বাড়ি খুঁজছিল। এই বাড়িটার খোঁজ এনে দেয় তারই এক বন্ধু। বাড়িটা বেশ পুরনো, তবে ভালো মতো রক্ষণাবেক্ষণ হয় বলে এখনো ভেঙে চুরে নষ্ট হয়ে যায়নি। এটা নাকি আগে একটা রাজবাড়ি ছিল, এখন শুটিংয়ের জন্য মাঝে মধ্যে ভাড়া দেওয়া হয়। বাড়ির মধ্যেই থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে, তবে বাড়িটার ভেতরে সব ঘরে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে পূব দিকের অংশটায়। বাড়ির কেয়ারটেকার বিনায়ক সামন্ত অর্ধেন্দুকে পই পই করে মানা করে দিয়েছে যাতে কেউ যেন ওই দিকটায় না যায়। কারণ জানতে চাওয়ায় সে মালিকের নির্দেশ আছে বলে মুখে কুলু পেটেছে। অর্ধেন্দু তাকে এই নিয়ে বেশি আর ঘাঁটায়নি।
বরং টিমের সকলকে বিনায়কের কথাটা জানিয়ে দিয়েছে। সাথে এও বলেছে যেহেতু তাদের শুটিংয়ের জন্য বাড়ির পশ্চিম প্রান্তটাই যথেষ্ট, তাই পূব দিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ডিরেক্টরের কথা তো এবার আর অমান্য করা যায় না, তাই সকলে বিনা প্রশ্নে এ কথা মেনে নিয়েছে। নয়নতারা বিছানা ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। দু হাতে জানালার পাল্লা দুখানি ঠেলে খুলে দেয়। সাথে সাথে তার চোখ জোড়া আটকে যায় বাইরের জ্যোৎস্না প্লাবিত নিশি প্রকৃতি দেখে। কি অপূর্ব শোভা চারদিকে। তন্ময় হয়ে সেই দিকেই তাকিয়ে থাকে নয়নতারা। কতক্ষণ যে তাকিয়েছিল মনে নেই। হঠাৎ তার মনে একটা ইচ্ছা জেগে ওঠে। বাইরে বেরিয়ে যদি একবার প্রকৃতির মাঝে দাঁড়াতে পারতাম। ইচ্ছেটা প্রবলভাবে আকর্ষিত করতে থাকে তাকে। সে পায়ে পায়ে জানালার কাছ থেকে সরে এসে দরজার কাছে এগিয়ে যেতে থাকে। নয়নতারা মুখ্য নায়িকা হওয়ার সুবাদে কারোর সাথে রুম শেয়ার করতে হতো না তাকে, সুতরাং সবার অলক্ষ্যে সে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। খানিকক্ষণ মোহময়ী জ্যোৎস্নায় গা ভিজিয়ে দাঁড়িয়ে থাকল। তারপর একটা ভাবনা মনের মধ্যে জাগার দিয়ে উঠল তার। এখানে আশাস্তক শুনেছি ওই পূর্ব দিকের মহলে যাওয়া বারণ, কিন্তু কেন? কেমন রহস্য লুকিয়ে আছে ওই ভাঙাচোরা মহলে? আচ্ছা, এখন যদি চুপি চুপি ওখানে যাই তাহলে? ভাবতে না ভাবতেই ইচ্ছার আতিশয্যে ভেসে গিয়ে সে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সেই নিষিদ্ধ মহলের দিকে। জ্যোৎস্না স্নিগ্ধ আলোর পথ দেখে সে গিয়ে পৌঁছায় অদূরের বেশ প্রাচীন ভাঙাচোরা ওই মহলটার একদম কাছে। সামনেই একটা বড় দরজা, যার গায়ে ঝুলছে দুটো বেশ প্রাচীন ঢাউস তালা। এত বড় বড় তালা খোলা অসম্ভব ভেবেও নয়নতারা একবার ছুঁয়ে দেখতে গেল তালা দুটো। আর হাত ছোঁয়ানো মাত্র কি যে হলো, খট করে তালা দুটো খুলে গেল। বেশ অবাক চোখে সেদিকে তাকিয়ে রইল নয়নতারা। তালা দুটো খোলা মাত্র দরজাটাও ক্যাঁচ কোঁচ শব্দ করে খুলে গেল। আর অবাক চোখে নয়নতারা প্রত্যক্ষ করল মহলের ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসছে একটা নিষ্প্রভ নীলাভ জ্যোতি। আলো যখন জ্বলছে নিশ্চয়ই ভেতরে কেউ আছে, কিন্তু বাইরে থেকে তো তালা। তাহলে? হঠাৎ একটা কথা মনের ভেতর দোলা দিয়ে গেল নয়নতারার। এইখানে কিছু দুষ্কর্ম নিশ্চয়ই ঘটে, আর সেটা সর্বসমক্ষে আনা যাবে না, তাই হয়তো এত রাগঢাক। নয়নতারা নিশ্চিতভাবেই ধরে নিল যে এই পূপমহলে কোনো আইন বহির্ভূত কাজ চলে। সে সাহসে ভর করে পা টিপে টিপে ঢুকে এলো ভেতরে, কারণ সে চাইছিল রহস্য সমাধান করতে। নিজেকে এখন কেমন যেন বাস্তব জীবনের সত্যান্বেষী মনে হচ্ছে তার। ঢুকেই একটা বিশাল বড় হল ঘর, আর তার উল্টো দিকে রয়েছে প্রশস্ত একটা সিঁড়ি। ভেতরটা যে স্নিগ্ধ নীল আলোতে পরিপূর্ণ তার উৎস নিচ তলায় নয়, উপর থেকে আসছে। সে নিঃশব্দে হল পেরিয়ে তারপর একটা একটা করে সিঁড়ির ধাপ ভেঙে এসে পৌঁছালো উপরে। এখনো পর্যন্ত কোনো মানুষের সারা শব্দ পায়নি সে, তবুও বিশ্বাসে ভর করে ধীর পদক্ষেপে পেরিয়ে যেতে থাকে একটার পর একটা বন্ধ কক্ষ। একসময় এসে থামে একটা দরজার সামনে। এই দরজার চারপাশ থেকেই বিচ্ছুরিত হচ্ছে একটা নীল তীব্র আলোর দুটি। বন্ধ দরজার চারপাশে এমন প্রকাশ যার পর নাই অবাক করল নয়নতারাকে।
সে দরজার গায়ে হাত দিয়ে আলতো করে ঠেলা দিল, আর সাথে সাথে দুপাশে বন্ধ পাল্লা দুটো সরে গেল। কপাল কুঁচকে নয়নতারা খুব আলগোছে উঁকি দিল ভেতরে। কোনো মানুষের অস্তিত্ব তখনও চোখে পড়ল না তার, তবে ঘরের ঠিক মাঝ বরাবর একটা কিছু রয়েছে, যা থেকে বেরিয়ে আসছে একটা তীব্র নীল আলো। দরজা দিয়ে ঢুকে এবার আলোর উৎসের দিকে এগিয়ে গেল নয়নতারা। ঘরের মধ্যে রাখা একটা প্রণামের ভঙ্গিতে বসা নারীর প্রস্তর মূর্তি, তারই গা থেকে এই নীল আলো ফুটে ফুটে বেরোচ্ছে। অদ্ভুত ব্যাপার তো। অবাক হয়ে সেদিকে তাকিয়ে ভালো করে মূর্তিটা প্রত্যক্ষ করতে থাকলো সে। মূর্তিটা দেখে মনে হচ্ছে কোনো জীবন্ত মানুষ যেন হঠাৎ করে কারো অভিশাপে প্রস্তরীভূত হয়ে আছে। কি সারল্য ভরা মায়া মাখানো মুখখানি। মোহিত হয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন নিজের অজান্তেই হাতখানা নয়নতারা বাড়িয়ে দিল মূর্তির মুখমণ্ডল লক্ষ্য করে। কি এক মুহূর্তে আস্তে আস্তে হাত বোলাতে লাগলো সে। হঠাৎ হাতে পিন ফোটার মতো একটা আঘাত অনুভব করতেই চমক ভাঙল তার। হাতটা ফট করে সরিয়ে চোখের সামনে আনতেই দেখল এক বিন্দু রক্ত জমা হয়েছে আঙুলের ডগায়। কি করে এলো এটা? ভাবতে ভাবতে কপাল কুঁচকে পুনরায় তাকালো মূর্তিটার দিকে। লক্ষ্য করল মূর্তিটার মুখের পাশে কর্ণকুন্তলের সূচালো নকশায় খাঁজ কাটা রয়েছে। এখানেই হয়তো। ভাবতে ভাবতে হাতটা ছেড়ে রক্তবিন্দুটা ফেলে দিল সে, আর সেটা গিয়ে পড়ল রহস্যময় নারী মূর্তির ঠোঁট বরাবর। সাথে সাথে রক্তবিন্দুটা শুষে নিল ওই প্রস্তর মূর্তি। মুহূর্তকালের মধ্যেই মাটি প্রবলভাবে কেঁপে উঠল। নয়নতারা টাল সামলাতে না পেরে বসে পড়ল মাটিতে, আর সাথে সাথে অবাক বিস্ময়ে দেখল রহস্যময় নীল পাথরের মূর্তিতে আস্তে আস্তে প্রাণ সঞ্চারিত হচ্ছে। একসময় পাথরের মূর্তি পরিণত হয়ে গেল এক অতি সুন্দর নারীতে, আর সে উঠে দাঁড়ালো মাটির ওপর। ওই নারীর চোখ জোড়ায় আস্তে আস্তে চলে উঠছে নীল একটা অগ্নিশিখা, আর তার মুখে জেগে উঠছে এক কুটিল বঙ্কিম হাসি। কি নারকীয় দেখাচ্ছে তার মুখমণ্ডল। তারপর সে দুহাত প্রসারিত করে দিল সামনে, আর সেই হাতে তীব্র নখরযুক্ত আঙুলগুলো হিল হিল করতে করতে ক্রমশ এগিয়ে আসতে লাগলো নয়নতারার দিকে। আতঙ্কের একটা তীব্র স্রোত মুহূর্তের মধ্যে বয়ে গেল নয়নতারার শরীরে। সে উঠে দাঁড়িয়ে প্রাণপণে ছুটে গেল ঘর থেকে বেরোনোর দরজার দিকে, কিন্তু পরক্ষণেই চমকে উঠল। ঘরের দরজাটা কই? সেটা তো পিছনেই থাকার কথা, কিন্তু কিন্তু এখানে চারপাশেই তো নীরের দেওয়াল। দরজার চিহ্ন মাত্র নেই সেখানে। কলে আটকানো ইঁদুরের মতো এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো নয়নতারা। তাকে দেখে অট্টহাস্য করে উঠল ওই ভয়ঙ্করী নারী মূর্তি। ক্রমশ আরো কাছে এগিয়ে এসে একসময় দীর্ঘ নখরযুক্ত আঙুল দিয়ে চেপে ধরল নয়নতারার গলাটা। নয়নতারা আর স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। আতঙ্কের আতিশয্যে দিশেহারা হয়ে নয়নতারা জ্ঞান হারালো। দুহাতে তাকে অবলীলায় তুলে নিয়ে এবার ওই নারী ঘরের মাঝ বরাবর অবস্থিত ফাঁকা বেদির ওপর এনে শুইয়ে দিল। তারপর মেঝেতে বজ্রাসনে বসে
চোখ বন্ধ করে সুর করে একটানা পড়ে যেতে লাগলো একটা অতি দুর্বোধ্য ভাষার মন্ত্র। এক সময় তার সারা দেহ থেকে নির্গত হতে লাগলো নীল অগ্নিসম তেজ রাশি। ক্রমশ সেটা এক জায়গায় পুঞ্জীভূত হয়ে গোলাকৃতি ধারণ করল। মুহূর্তকাল পরেই সেটা ছুটে গিয়ে আছড়ে পড়ল বেদির ওপর, আর সাথে সাথে নয়নতারার জ্ঞানহীন শরীরটা বেশ খানিকটা শূন্যে ভেসে উঠল। চোখ খুলে তাকালো ওই নারী, আর বেদির ওপরে থাকা আলোকবর্তিকার দিকে তাকিয়ে বেশ জোরের সাথেই বলল, হে প্রভু, বহুকাল পরে আপনার জন্য নৈবেদ্য জোগাড় করতে সক্ষম আমি। আপনি সেটি গ্রহণ করে পুনরায় এখানে অবস্থান করুন প্রভু, আপনি পুনরায় এখানে অবস্থান করুন। বলার সাথে সাথে ওই গোল আলোকবর্তিকা দলা পাকাতে শুরু করলো প্রবল বেগে, আর আস্তে আস্তে তা পরিণত হলো বিকট আকৃতির এক মূর্তিতে। তারপর শূন্যে ভেসে থাকা নয়নতারার শরীরটা থেকে সাদা সাদা ধোঁয়া বেরিয়ে আসতে থাকলো সেই মূর্তির দিকে, আর সাথে সাথে নয়নতারার শরীরটায় ঘটতে লাগলো এক অভাবনীয় পরিবর্তন। ক্রমাগত ছোট হতে হতে এক সময় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেল গোটা শরীরখানা। সেটি অবলোকন করে নারী মূর্তিটি চাপা স্বরে হেসে উঠল। তারপর বেদির কাছে এগিয়ে গিয়ে মাথা ঠেকালো মূর্তির পদপদ্মে। শুটিং শেষ হতে হতে আজ প্রায় সন্ধে নেমে গিয়েছিল। সকলে একটু আড্ডা দেওয়ার আয়োজন করেছিল, কিন্তু নয়নতারা সেখানে অংশ না নিয়ে সোজা গিয়ে ঢুকল ঘরে। এমনকি নিখিলের অনুরোধও অগ্রাহ্য করল। নিখিল এই ইউনিটের প্রধান নায়কের চরিত্রাভিনেতা। নয়নতারা মারাত্মক উন্নাসিক স্বভাবের হলেও তার সাথে বেশ বন্ধুত্ব সুলভ ব্যবহার করে, আর নিখিলের কোনো অনুরোধের সে নেতিবাচক উত্তর কখনোই দেয় না। কিন্তু আজ নিখিলকে চাঁচা ছোলা গলায় না করে দিয়ে নয়নতারা তার ঘরে চলে গেল। সকাল থেকেই অবশ্য নয়নতারাকে বেশ অন্যরকম লাগছিল নিখিলের। তাদের মধ্যে গত কয়েকদিন ধরে বেশ মনের রং বিনিময়ের একটা সূত্র তৈরি হচ্ছিল। সেই সূত্রে শুটিংয়ের ফাঁকে চোখে চোখ মেলানো, সবার অলক্ষ্যে ইশারা বিনিময় এসব চলছিল। কিন্তু আজ নয়নতারা যেন আড়ষ্টভাবে ছিল সারাদিন। ভারী অদ্ভুত লেগেছে নিখিলের সেটা। আড্ডা শেষ হতেই সকলে ডিনার শেষে ঘুমোতে গেল, কিন্তু খানিক পরে নিখিল চুপি চুপি গেল নয়নতারার ঘরে। অতি সাবধানে দরজায় টোকা দিতে যাবেই এমন সময় মৃদু শব্দ করে দরজাটা খুলে গেল। দরজায় এসে দাঁড়ালো নয়নতারা নিজে। রাত পোশাক পরিহিত নয়নতারাকে অপ্সরার মতো সুন্দর লাগছে এখন। সেদিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকা নিখিলকে দেখে মৃদু হেসে হাতের ইশারায় ঘরের ভেতরে আসার জন্য আহ্বান জানালো নয়নতারা। এসো, ভেতরে এসো। নিখিল তৎক্ষণাৎ তার আহ্বানে সাড়া দিয়ে ভেতরে ঢুকে এলো। সাথে সাথে দরজা নয়নতারা বন্ধ করে দিল। অতঃপর হাত ধরে নিয়ে গিয়ে বসালো নিখিলকে নিজের বিছানায়। নিজেও বসল পাশে। তারপর পূর্ণ আয়ত দৃষ্টি মেলে সেও চেয়ে রইল নিখিলের দিকে। নিখিলের তখন মনে হচ্ছে
এমন মোহময়ী রূপ সে আগে কখনো কোথাও দেখেনি। সে নিষ্পলক দুই চোখ ভরে পান করতে লাগলো নয়নতারার সৌন্দর্য সুধা। মুহূর্তেরা দুজনের দৃষ্টি বিনিময়ের মাঝেই স্তব্ধ হয়ে রইল। তারপর নয়নতারা তার পেলব দক্ষিণ হস্ত তুলে আলতো করে আঙুল বোলালো নিখিলের কপাল থেকে মুখ বরাবর। একটা অদ্ভুত অবিলতা যেন সাথে সাথে গ্রাস করল নিখিলের সারা শরীর। এবার নয়নতারার মুখমণ্ডল পাল্টাতে শুরু করলো ধীরে ধীরে। সে পরিণত হয়ে গেল আরেকটি অন্য রূপসী নারীতে, কিন্তু তার চোখের দৃষ্টি অদ্ভুতভাবে নীলছে। তার মুখে মাখা হাসিতে চরম কুটিলতা মাখানো। সে উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল ঘরের বন্ধ দরজার দিকে, আর তার পিছু পিছু এক পা করে নিখিল এগিয়ে যেতে থাকল। হ্যামিল্টনের বাঁশির সুরে যেমন মুশিক দল ধাবিত হয়েছিল, ঠিক তেমনি নিখিলও যেন কোনো অশ্রুত বাঁশির শব্দে আকর্ষিত হয়ে অজ্ঞাত পরিচিত নারীর পিছু পিছু চলতে লাগল। ঘর থেকে বেরিয়ে বারান্দা পেরিয়ে তারা একেবারে বাইরে বেরিয়ে এলো। তারপর চলতে লাগলো পূব মহলের দিকে। এসে পৌঁছানো মাত্র মহলের দরজা নিজে থেকেই খুলে গিয়ে তাদের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিল। ওই নারীর সাথে সাথে নিখিল যখনই পা রাখল মহলের চৌকাঠে, দূর থেকে কোনো এক পেটা ঘড়িতে ঢং ঢং করে রাত 3টের ঘোষণা হলো। নিখিল মেয়েটিকে অনুসরণ করে উঠে এলো পূব মহলের দোতলার ঘরে। ঘরটা তখন প্লাবিত সেই নীলাভ নিষ্প্রভ জ্যোতিতে, যার উৎস ঘরের সেই বিকট দর্শন মূর্তির চোখ। মেয়েটি নিখিলের হাত ধরে এনে দাঁড় করালো ওই বিকট মূর্তির সামনে। তারপর হাত ছেড়ে সামনে এগিয়ে এসে হাতের এক বিশেষ ভঙ্গিমা করে পুনরায় হাত বোলালো নিখিলের মুখে। মুহূর্তে চোখ জোড়া ঘুমন্ত মানুষের মতো ঠুলু ঠুলু হয়ে এলো নিখিলের। তাকে ধরে বসিয়ে দিল মেয়েটি। চোখ বন্ধ করে বসে পড়ল নিখিল। দেখে মনে হলো যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়েও কি এক আশ্চর্য শক্তিতে সে শুয়ে না পড়ে বসে আছে। এবার মেয়েটি মূর্তির পায়ের অদূরে বজ্রাসনের ভঙ্গিতে বসল, আর দ্রুত সুর করে পড়ে যেতে লাগল এক দুর্বোধ্য মন্ত্র। ঘরের উষ্ণতা অদ্ভুতভাবে হিমাঙ্কে নামতে শুরু করল, আর ঘরের ভেতরের বাতাসে ধুলো যেন পাক খেয়ে উঠতে লাগলো অদ্ভুতভাবে। মেয়েটি মন্ত্র পড়া থামিয়ে উঠে দাঁড়ালো। তারপর 2 হাত সামনে বাড়িয়ে দিল। দলা পাকানো ধুলোর বাতাস এবার এগিয়ে এলো তার 2 হাতের মধ্যে। মুহূর্তে বাতাসের মধ্যে থেকে উদ্ভূত হলো একটা বাঁকানো ছোট্ট তলোয়ার। শক্ত করে সেই ছোট তলোয়ারের হাতল চেপে ধরে ঘুরে দাঁড়ালো মেয়েটি। পৃথিবীর যাবতীয় কুটিলতা এখন তার চোখে এসে জমা হয়েছে। সে সোজা এগিয়ে গেল চক্ষু মুদে বসে থাকা নিখিলের দিকে। মুহূর্তকালের নীরবতা। তারপর সোজা নিখিলের গলা লক্ষ্য করে সে দ্রুত চালিয়ে দিল অস্ত্রটা।
নিখুঁতভাবে ঘাড় থেকে গলাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। খানিকটা রক্ত ছিটকে গিয়ে পড়ল সামনে বেদির গায়ে। কাঁপতে কাঁপতে মেঝেতে লুটিয়ে পড়ল স্কন্দহীন দেহটা। 2 হাত উপরে তুলে এবার চিৎকার করে বলে উঠল ওই ভয়ঙ্করী নারী মূর্তি, আজ এই নিশির পিশাচ প্রহরে তুমি জেগে ওঠো প্রভু। জাগরিত হোক তোমার কালো শক্তি, জাগরিত হোক। পরদিন সকালে প্রাতরাশ টেবিলে সকলে উপস্থিত হলেও নিখিল বা নয়নতারা কেউই এলো না। ডিরেক্টর অর্থেন্দু নিখিলকে তার ঘরে ডাকতে গিয়ে দেখলেন ঘর ফাঁকা, নিখিলের চিহ্ন মাত্র কোথাও নেই। কোথায় গেল ছেলেটা? ভাবতে ভাবতে নয়নতারার ঘরের দিকে তিনি অগ্রসর হলেন। দরজায় 2-3 বার টোকা দিতেই নয়নতারা দরজা খুলল বটে, কিন্তু সে জানালো শরীরটা বিশেষ ভালো নেই, প্রাতরাশ করব না। নিখিলের কথা জিজ্ঞেস করাতে সে অবাক হয়ে জানালো যে তার এ বিষয়ে কোনো কিছুই জানা নেই। তবে এটা শুনেই যে তার ঠোঁটের কোণায় খুব ক্ষীণ একটা হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল, সেটা অবশ্য অর্থেন্দু সরকারের নজর এড়ালো না। ফিরে আসতে আসতে তার কপালের কুঞ্চন আর একটু গভীর হলো। ফিরে এসে ইউনিটের সকলকে নয়নতারার শরীর খারাপ ও নিখিলের অন্তর্ধানের ব্যাপারটা জানালেন তিনি। সকলে চিন্তিত হলো বটে, কিন্তু আবার অনেকেই বলল হয়তো কাছে পিঠেই নিখিল কোথাও গেছে, এখনই ফিরে আসবে। ওদের কথার উপর ভরসা করে কেটে গেল আরো বেশ কিছুটা সময়। কিন্তু না, নিখিল আর ফিরল না। এবার অর্ধেন্দু এবং ইউনিটের আরো 2 জন চলল পুলিশের কাছে খবর দিতে। এরপর যথারীতি পুলিশ এলো। সকলকে কম বেশি জিজ্ঞাসাবাদ করে নিখিলের ঘরের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে চলে গেল। সকলকে বলে দিয়ে গেল কেউ যেন বাড়ি ছেড়ে কোথাও না যায়। ইতিমধ্যে অর্ধেন্দু ফোন করে তার সেই বন্ধু প্রবরকে, যার পরিচিতিতে বাড়িখানার খোঁজ পাওয়া গিয়েছিল, তাকে ফোন করল। এছাড়াও কেয়ারটেকার বিনায়ক সামন্ত এসে উপস্থিত হয়েছে। সে বাড়ির মালিককে ঘটনাটা জানিয়েছে, কিন্তু ওনার পক্ষে সশরীরে এখানে আসাটা সম্ভব হয়নি, কারণ বর্তমানে তিনি প্রবাসী। তবে তিনি জানিয়েছেন তদন্তের স্বার্থে তিনি সমস্ত সহযোগিতা করবেন। সেদিন সারাদিন আর কোনো শুটিং হলো না। চরম উত্তেজনা ও উৎকণ্ঠায় দিন কেটে গিয়ে ধীরে ধীরে রাত্রি তার কালো চাদরের আস্তরণে আবৃত করল চারপাশ। অর্ধেন্দু সরকারের কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। একসময় উঠে বসল বিছানায়। খাটের একপাশে টেবিলের সাইড ল্যাম্পটা জ্বালানোর সাথে সাথে মৃদু আলোয় ঘরটা ভরে গেল। বালিশের পাশে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। জাফরি লাগানো এল প্যাটার্নের বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে ধূমপান করতে করতে সে ভাবতে লাগলো নিখিলের কথা। কোথায় যেতে পারে ছেলেটা? হঠাৎ তার কানে খুট করে একটা শব্দ এলো। অন্ধকারে ততক্ষণে দৃষ্টিশক্তি সয়ে এসেছে অর্ধেন্দুর। সে দেখল বারান্দার অপর প্রান্তে নয়নতারার ঘরের দরজাটা খুলে গেল, আর সেখান থেকেই বেরিয়ে এলো এক ছায়া মূর্তি, যার গায়ে আষ্টে পৃষ্ঠে জড়ানো একটা ঘন রঙের চাদর। দ্রুত পদক্ষেপে সে চলতে লাগলো বাইরের দিকে। হঠাৎ করেই সকালে নিখিলের কথা জিজ্ঞেস করার সময় নয়নতারার ঠোঁটে যে মৃদু হাসিটা সে দেখতে পেয়েছিল, সেই কথাটাই মনে পড়ে গেল অর্ধেন্দুর।
তাহলে কি নয়নতারা জানে নিখিল কোথায় আছে? এত রাত্রে সে সেখানেই যাচ্ছে। ভাবতে ভাবতে উত্তেজনায় স্নায়ু টান টান হয়ে উঠল অর্ধেন্দুর। মুহূর্তের মধ্যে সে তার কিংকর্তব্য স্থির করে নিল। হাতের সিগারেট ফেলে সে নয়নতারার পিছু নেওয়ার সিদ্ধান্ত নিল। বারান্দা পেরিয়ে নয়নতারা বেরিয়ে গেল বাইরের খোলা উঠোনে। তারপর উঠোন পেরিয়ে চলতে লাগলো সদর দরজার দিকে। ঠিক এই সময় তার গায়ে জড়ানো চাদরটা খুলে গেল বাতাসে, আর সাথে সাথে পিঠের ওপর উন্মুক্ত হয়ে ছড়িয়ে পড়ল এক ঢাল খোলা চুল। বেশ খানিকটা পেছন থেকে অর্ধেন্দু চাঁদের মৃদু আলোয় এটা প্রত্যক্ষ করেই চমকে উঠল। এত বড় কেশ রাশির অধিকারী তো নয়নতারা নয়। তাহলে আবার চাদরের আবরণ উন্মোচনের পর চাঁদের নিষ্প্রভ আলোয় যে দেহ সৌষ্ঠব দৃশ্যমান হচ্ছে তাও নয়নতারার নয়। নয়নতারার ঘর থেকে বেরিয়ে আসা নারীটি কে? এত রাতে নয়নতারার ঘরে এসে কি করছিল? তাহলে কি নয়নতারার কোনো বিপদ হলো? আর এই সেই নারী, সেই কি আততায়ী? শরীরের প্রতিটা গ্রন্থিতে হরমোনের চাঞ্চল্য ঘটে গেল অর্ধেন্দুর। মুহূর্ত ব্যতীত না করে সে অনুসরণ করল ওই নারীটিকে। বেশ খানিকটা দূরত্ব থেকেই অর্ধেন্দু অনুসরণ করছে তাকে। ওই নারী ক্রমশ সদর দরজা দিয়ে বেরিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর চলল সেই নিষিদ্ধ পূব মহলের দিকে। প্রবল কৌতূহলের তাড়নায় অর্ধেন্দু ভুলে গেল যে ওদিকে যেতে বারণ রয়েছে। নারীটিকে অনুসরণ করতে করতে একসময় পূব মহলের সদর দরজার প্রায় কাছাকাছি চলে এলো অর্ধেন্দু। আর ঠিক তখনই দৃষ্টির সামনে থেকে অদৃশ্য হয়ে গেল নারী মূর্তি। আরে, কোথায় গেল? হতবাক হয়ে দাঁড়িয়ে অর্ধেন্দু এদিকে ওদিকে দেখতে লাগলো। না, কোথাও চোখে পড়ছে না। এবার কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল সে কথাই হঠাৎ তার কাঁধে কারো শীতল স্পর্শ অনুভব করতেই চমকে পিছনে ঘুরল, আর সাথে সাথে আতঙ্কে তার মুখ হাঁ হয়ে গেল। পেছনে দাঁড়িয়ে অপরিচিত এক নারী মূর্তি, যার চোখ জোড়া ধক ধক করে জ্বলছে নরকের নীল বহ্নিতে। নারকীয় এক হাসি মুখে ফুটিয়ে যে এক হাত দিয়ে স্পর্শ করছে অর্ধেন্দুর কাঁধের এক প্রান্ত। কে তুমি? আতঙ্কিত স্বর ছিটকে বেরিয়ে এলো অর্ধেন্দুর গলা চিরে। উত্তরের পরিবর্তে ঋণঋণে গলায় হেসে উঠল সেই নারী। তারপর দ্রুত হাতে অপর হাতটা বুলিয়ে দিল অর্ধেন্দুর আতঙ্কিত মুখের ওপর। সাথে সাথে একটা অবলিতা নেমে এলো অর্ধেন্দুর সারা শরীরে। যেন চোখ খুলে দাঁড়ানো অবস্থাতেই সে তলিয়ে গেল নিদ্রার অতলান্ত জগতে। তারপর সামনে এগিয়ে আসা ওই নারী বাম হস্ত দিয়ে অর্ধেন্দুর দক্ষিণ হস্ত চেপে ধরে তাকে টেনে নিয়ে ঢুকে গেল পূব মহলের হাট হয়ে খুলে যাওয়া দরজা দিয়ে। সেদিন রাতেই ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখল পদ্মনাভ। তার বড় দাদু অর্থাৎ দাদুর বাবা এসে দাঁড়িয়েছেন তার শিয়রে। পরনে তার লাল ধুতি ও গায়ে উত্তরীয়। ঠিক এমন বস্ত্র পরা একটা ছবি তাদের বসার ঘরের দেওয়াল জুড়ে টাঙানো আছে। চিনতে অসুবিধা হলো না তার। তিনি এসে গুরুগম্ভীর স্বরে তাকে ডাকছেন। জাগ্রত হও পদ্মনাভ, জাগ্রত হও।
তোমাকে যেতে হবে কেওনঝড়ের চৌধুরী বাড়িতে। ওই বাড়ির এক পরিত্যক্ত মহলে শয়তানকে জাগ্রত করবার প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে। আর ওই ক্রিয়ার যদি পূর্ণ সমাপ্তি ঘটে, তাহলে পৃথিবীতে নেমে আসবে চরম অন্ধকারের রাজত্ব। তোমাকে সেখানে গিয়ে আটকাতে হবে এই অনাসৃষ্টি কাণ্ড। তোমার ভয় নেই, আমি আছি তোমার সাথে। আর তোমায় কি ক্রিয়া করতে হবে তা লিপিবদ্ধ আছে আমার ঘরের সিন্দুকের মধ্যে একটি চামড়া বাঁধানো 2 মলাটের খাতায়। ওই খাতা পাঠ করলেই তোমার সমস্ত বিষয় জ্ঞাত হবে। সুতরাং নিদ্রা পরিহার করে ওঠো, প্রস্তুতি নাও। চৌধুরীদের পরিত্যক্ত মহলে ঘনিয়ে উঠেছে শয়তানির কালো ছায়া। তার করাল গ্রাস থেকে তোমাকে উদ্ধার করতেই হবে সকলকে, নইলে সমগ্র সৃষ্টি তথা মানবজাতির সমূহ বিপদ। ওঠো। এটুকু বলে বড় দাদু অন্তর্হিত হলেন, আর সাথে সাথে স্বপ্নভঙ্গ হয়ে থরফর করে বিছানায় উঠে বসল পদ্মনাভ। সারা ঘর অন্ধকার। সে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে অন্ধকারে এগিয়ে গিয়ে দেওয়ালে সুইচ বোর্ডে হাত চালিয়ে ঘরের আলোটা জ্বালালো। সাথে সাথে বিজলি বাতির উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারপাশ। সে আবার বিছানায় এসে বসল। কপালে কুঞ্চন ফেলে ভাবতে লাগলো, স্বপ্নে যা দেখলাম তা কি কোনো বাস্তব ভিত্তি আছে, নাকি এটা নিছক উর্বর মস্তিষ্কের কল্পনা মাত্র? বাবার কাছে শুনেছি বংশ পরম্পরায় সত্যি নাকি আমাদের পরিবার কেওনঝড়ের চৌধুরীদের গুরু পরিবার, কিন্তু বর্তমান যুগে গুরু শিষ্যের সম্পর্ক কেউ মানে না, আর চৌধুরীরাও তো এখন কেউ এই বাড়িতে থাকেও না। তাহলে কেমন করে সেই বাড়ির শয়তান জাগ্রত হওয়ার পদ্ধতি সম্পন্ন করবে কেউ? আর আমি তো এইসব মন্ত্রতন্ত্র কিছুই জানি না। যদি সত্যি এমন কিছু ঘটে থাকে, তাহলে আমার পক্ষে কিভাবে তা আটকানো সম্ভব? ভাবনার অতলে ডুবে গিয়ে কোনো তল পায় না পদ্মনাভ। পরিবারের বয়োজ্যেষ্ঠ কাউকে যে জিজ্ঞেস করবে বা মতামত নেবে, সে পথ তো বন্ধ। তার বাবা বছরখানেক আগে পরলোক গমন করেছেন, আর কেউ নেই তার পরিবারে। মাথার চুল খিমচে ধরে কি করবে ভাবতে থাকে সে। ঠিক সেই সময় হঠাৎ একটা ঝনঝন শব্দ কানে এসে প্রবেশ করতেই চমকে উঠল পদ্মনাভ। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ঘরের বন্ধ দরজার দিকে এগিয়ে গেল সে। দরজা খুলে বাইরের ঘরে এসে আলোটা জ্বালাতেই ব্যাপারটা বুঝতে পারল। দেওয়ালে লাগানো বড়দাদুর ছবিটা মেঝেতে পড়ে গেছে। এগিয়ে গিয়ে ছবিটা তুলতেই হঠাৎ চোখ গেল ছবিটাতে দাদুর চোখের দিকে। কি উজ্জ্বল চোখ জোড়া! পদ্মনাভর মনে হলো যেন প্রবল কটাক্ষ হেনে তার দিকেই তাকিয়ে আছে। তাড়াতাড়ি ছবিটা তুলে নিয়ে হলের সোফার উপর রেখে দিল সে। ছবিটার বাঁধানো কাঁচে বেশ কয়েকটা ফাটল ধরেছে। সেটা দেখতে দেখতেই হঠাৎ পদ্মনাভর মাথায় এলো, ছবিটা পড়লো কিভাবে? সে মুখ তুলে দেওয়ালের দিকে তাকাতেই দেখল লোহার পেরেকখানা অটুট রয়েছে। এদিকে হল ঘরের সমস্ত দরজা জানলাও আটকানো। তাহলে মুহূর্তের মধ্যে উত্তরটাও নিজের মতো করেই মাথায় খেলে গেল পদ্মনাভর। খানিক আগে বড়দাদুকে স্বপ্নে দেখেছি, কিন্তু তার বলা কথাগুলো স্বপ্ন বলে কোনো গুরুত্ব দিচ্ছিলাম না। তাই হয়তো ভাবনাটা একটা খারাপ লাগার সঞ্চার করল মনে। সে আর বিলম্ব না করে বড়দাদুর ঘরের দিকে চলে যায়। নিজের ঘর পেরিয়ে সেখানে যাওয়ার সময় ড্রয়ার খুলে বের করে নিয়ে যায় চাবির গোছাখানা। বহুদিন বন্ধ সে ঘর। নির্দিষ্ট চাবি ঘুরিয়ে তালা খুলে ঘরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ঝাপটা মারে তার। সে দেওয়াল হাতড়ে ঘরের আলোখানা জ্বালিয়ে ফেলে। অনেকদিন ধরে কারোর পদধূলি না পড়ায় ঘরের মেঝেটা ধুলোপূর্ণ। দেওয়ালের স্থানে স্থানে ঝুল আর মাকড়সার জাল জমেছে। ঘরের উল্টো দিকের দেওয়াল ঘেঁষে একটা লোহার সিন্দুক রাখা রয়েছে। ধুলো মারিয়ে সেদিকেই এগিয়ে গেল পদ্মনাভ। ওই সিন্দুকের মধ্যে একটা
মলাটে খাতা থাকার কথা, স্বপ্নে যা বলেছিল। সিন্দুকের গায়ে কোনো তালা আটকানো নেই। সিন্দুকের লোহার ডালাটা সে দুহাতে তুলে ধরল। ভেতরে বেশ কিছু পুরনো রক্তবর্ণের পরিধেয় বস্ত্র, কিছু পূজার লোহা ও পেতলের বাসন কোসন রয়েছে, কিন্তু ওপর থেকে কোনো দুমলাটের খাতা দেখতে পায় না সে। হয়তো ভিতরে ঢুকে আছে ভেবে দুহাতে ভেতরে থাকা জিনিসপত্রগুলো সরিয়ে দেখতে থাকে পদ্মনাভ। একসময় সিন্দুকের নিচ থেকে পেয়ে যায় তার কাঙ্ক্ষিত দ্রব্যটি। সেটা হাতে নিয়ে ভাবতে থাকে, খাতাটা যখন সত্যি ছিল তাহলে বাকি স্বপ্নটাও কি সত্যি? কিন্তু কিন্তু আমি কিভাবে পারবো শয়তানি শক্তির বিরুদ্ধে লড়তে? এই খাতা পড়ে কি আমার পক্ষে আদৌ সম্ভব এসব? দোলাচলে ভুগতে ভুগতে পদ্মনাভ এবার ওখানেই দাঁড়িয়ে খুলে খাতাখানা। লাল বর্ণের কালি দিয়ে গোটা গোটা হস্তাক্ষরে লেখা অতীতের কিছু অংশ পড়তে থাকে সে। কেওনঝড়ের জমিদার আদিত্য প্রতাপের মনে শান্তি নেই, কারণ তিনি নিঃসন্তান। ঠাকুর দেবতা তাবিজ কবচ সব করে নিয়েছেন, কিন্তু তৎসত্ত্বেও তার সমস্যার সমাধান হয়নি। এমন নয় যে তিনি সক্ষম নন বা তার স্ত্রী কমলিনী গর্ভধারণে অক্ষম। কমলিনী বারদিনে গর্ভবতী হয়েছেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বারংবার গর্ভপাত হয়েছে তার। সন্তান সুখ পেতে পেতে তার সে আশা সমূলে উৎপাদিত হয়েছে বারংবার। সকলে তাকে পরামর্শ দিয়েছে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করবার, কিন্তু তিনি কমলিনীকে ভীষণ ভালোবাসেন। তাই তাকে কষ্ট দিয়ে দ্বিতীয় স্ত্রী ঘরে নিয়ে আসা তার পক্ষে সম্ভব হয়নি। অবশ্য বার কয়েক কমলিনী নিজে তাকে এ পরামর্শ দেয়নি যে তা নয়, তবু আদিত্য প্রতাপের মন সায় দেয়নি। কিন্তু সন্তান সুখ না পাওয়ায় তার মনেও জমেছিল দুঃখের পাহাড়। এহেন অবস্থায় এক উদাস দুপুরে তিনি বারমহলের কাছারি ঘরে বসে আছেন। এমন সময় তার এক বিশ্বস্ত পরিচারক এসে জানালো, আগে দাদাবাবু, এক সন্ন্যাসী ঠাকুর দেখা করতে এসে। দেব দ্বিজে ভক্তি আছে আদিত্য প্রতাপের, কিন্তু মনস্কামনা পূরণ করতে তিনি বহুবার বহু জায়গায় মাথা ঠেকিয়েও যখন কোনো ফল পাননি, তাই আজকাল আর তার এই সন্ন্যাসী ফকিরের বিশেষ উৎসাহ আসে না। তিনি নিষ্পৃহ গলায় আদেশ দিলেন, ভালো করে সিধে দিয়ে তাকে বিদায় দিয়ে দে। পরিচারকের গমন পথের দিকে চেয়ে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকলেন, এই যে এত শত দেবী, এত সাধু সন্ন্যাসী, তাদের মধ্যে একজনও কি নেই যে আমার সমস্যার সমূহ সমাধান দিতে পারবে? ভাবতে ভাবতে অশ্রুসিক্ত ঝাপসা হয়ে আসে দৃষ্টি, তবে ক্ষণকালের জন্য মাত্র। তারপরে আবার দুহাতে চোখের জল মুছে নিজেকে সামলে নেন জমিদার আদিত্য প্রতাপ দত্ত রায়। পুরুষ মানুষের যে কাঁদতে নেই। ঠিক তখনই আবার সেই পরিচারক এসে দাঁড়ায় জমিদার বাবুর সামনে এবং জানায়, সন্ন্যাসী ঠাকুর সিধে নিতে অস্বীকার করছেন। তিনি শুধু একবার স্বয়ং জমিদারের সাক্ষাৎ প্রার্থী। অনিচ্ছা সত্ত্বেও এবারে উঠে দাঁড়ালেন আদিত্য প্রতাপ। এসে উপস্থিত হলেন সন্ন্যাসী ঠাকুরের সামনে। দীর্ঘ জটা ও শস্ত্র গুম্ফধারী, কেবলমাত্র কৌপিন পরিহিত, গায়ে ছাই ভস্য লেপা এক সন্ন্যাসী। বয়স আন্দাজে বোঝা যায় না ঠিক। সুঠাম দীর্ঘ শরীর, মুখমণ্ডলের মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে একজোড়া তীব্র আকর্ষক চোখ। একবার সেদিকে তাকালেই মনে হয় চোখ জোড়া যেন অতল স্পর্শী কোনো সাগর, যার গভীরে লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য। জমিদার আদিত্য প্রতাপ করজোড়ে প্রণাম করতেই গুরুগম্ভীর কণ্ঠে সন্ন্যাসী বলে উঠলেন, মনস্কামনা পূর্ণ হবে তোর। চমকে উঠলেন আদিত্য প্রতাপ। এ কি আশীর্বাদ করলেন সন্ন্যাসী? তার চমকিত দৃষ্টি দেখে সন্ন্যাসীর মুখে খেলে গেল একটা স্মিত হাসি।
তারপর গলার স্বর নিচু করে জমিদারের আরও একটু সামনে এগিয়ে এসে বললেন, সন্তান চাই তোর? জমিদার বাড়ির বংশধর চায়? আমার কথা মানলে তোর মনস্কামনা পূর্ণ হবে। আদিত্য প্রতাপ এবার বসে পড়ে সন্ন্যাসীর পদযুগল জড়িয়ে ধরে বললেন, বলুন বাবা, কি করলে আমার এই নিঃসন্তান জীবনে সন্তান সুখ প্রাপ্ত হবে? সন্ন্যাসী হাত ধরে তুলে নিলেন জমিদারকে। তারপর পুনরায় নিচু স্বরে বললেন, একান্ত গোপনে সে কথা শুনতে হবে এবং মানতে হবে যথাযথভাবে। তাহলেই তুই তোর কাঙ্ক্ষিত মনস্কামনা পূরণ করতে পারবি। মুহূর্তকাল অপেক্ষা না করে জমিদার সাথে সাথে সে ব্যবস্থা করলেন। অন্দর মহলের একটি রুদ্ধ দ্বার ঘরে অতি গোপনে সন্ন্যাসী উপায় বাতলে দিলেন, আর তার ঝোলা থেকে কালো কাপড়ে মোড়ানো একটা গোলাকৃতির জিনিস জমিদারের হাতে তুলে দিলেন, আর সাথে দিলেন লাল কাপড়ে মোড়ানো একটা লম্বা মতো কিছু। তারপর দ্বার খুলে বেরিয়ে যাওয়ার আগে জমিদারকে সাবধান করে দিয়ে গেলেন, তিনি যা যা বলেছেন তা যেন যথাযথভাবে পালিত হয়। এই ঘটনার পর কেটেছে বেশ কয়েকটা দিন। জমিদার আদিত্য প্রতাপ এরপর থেকে প্রতি রাত্রে চাঁদের দিকে তাকিয়ে দেখেছেন। তিনি অপেক্ষা করে আছেন চন্দ্রকলা দ্রুত ক্ষয়ে কবে অমাবস্যার মসীকৃষ্ণ রাত্রি ঘনিয়ে আসবে। অবশেষে তার অপেক্ষার অবসান করে ঘনিয়ে আসলো অমাবস্যার কালো রাত্রি। ওই দিন মধ্যরাত্রে একাকী জমিদার তার শয়নকক্ষে জ্বালালেন বেশ কয়েকটি মোমবাতি। তারপর সন্ন্যাসীর দেওয়া লাল কাপড়ে মোড়ানো জিনিসটি খুললেন। প্রথমে একটি অতি প্রাচীন তুলট কাগজ, যার উপরে একটা কালির আঁচড় পর্যন্ত নেই। এবার মেঝেতে সেটি বিছিয়ে দিয়ে টেবিল থেকে মোমবাতিগুলি এনে একটা একটা করে কাগজের চারপাশে চারটি রাখলেন, বাকিগুলো নিভিয়ে দিলেন। এবার হাতে একটি চাকু নিয়ে বসে পড়লেন মাটিতে। ডান হাতে শক্ত করে চাকু ধরে বাঁ হাতে তালুতে সজোরে ঢুকিয়ে দিলেন সেটি। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। এবার রক্তাক্ত হাতটা ধরলেন মেঝেতে বিছানো কাগজটির ওপরে। টপ টপ করে পড়তে লাগলো রক্ত কাগজের ওপর। বিস্ফারিত চোখে চেয়ে দেখলেন তিনি, রক্তের প্রতিটা বিন্দু কাগজে পড়ার সাথে সাথে সাদা কাগজের ওপর ফুটে উঠেছে এক অদ্ভুত ধরনের নকশা, আর তার সাথে কিছু দুর্বোধ্য অক্ষর। একসময় পুরো কাগজ জুড়েই নকশাটি প্রকট হলো, সাথে অক্ষরগুলো। তারপর রক্তাক্ত হাতটি সরিয়ে নিলেন জমিদার। পাশে থাকা একটি রেশমি রুমাল দিয়ে ক্ষতস্থান শক্ত করে বেঁধে নিলেন। এরপর সন্ন্যাসীর দেওয়া কালো কাপড়ের গোলাকার বস্তুটির আবরণ উন্মোচন করলেন তিনি। দেখলেন একটা ডিম্বাকৃতি আয়না, তার চারপাশে সোনালি নকশা কাটা। সেই আয়নাটা স্থাপন করলেন ওই কাগজের উপরে ফুটে ওঠা নকশাটার উপরে। তারপর ডান হাত আয়নার উপরে রেখে চোখ বন্ধ করে তার মনস্কামনা প্রার্থনা করতে লাগলেন। একটা একটা করে মুহূর্ত কাটতে লাগলো। হঠাৎ চোখ না খুলে জমিদার অনুভব করলেন ঘরের উষ্ণতা ক্রমাগত কমে আসছে। একসময় হঠাৎ তার আয়নার ওপরে রাখা হাতটায় বিদ্যুতের ঝটকার মতো মনে হলো, আর ঝটকা লাগতেই তিনি চমকে উঠে চোখ খুলেই দেখলেন সারা আয়নার কাঁচটা কালো কুচকুচে হয়ে গেছে। জমিদার আতঙ্কিত হয়ে হাতটা সরিয়ে নিলেন, আর সাথে সাথে মোমবাতির শিখাগুলো রং বদলে একটা তীব্র নীল শিখায় বদলে গেল। ক্ষণকাল পরেই আয়নার মধ্যে থেকে বেরিয়ে এলো দীর্ঘ নখরযুক্ত দুটি পেলব হাত।
তারপর আস্তে আস্তে বেরিয়ে এলো এক অনিন্দ্য সুন্দর নারী শরীর। স্বল্প বসনা সে নারী যেন গ্রিক ভাস্কর্যের নিদর্শন। তার চোখের দৃষ্টিতে যেন মদিরতা ঝরে ঝরে পড়ছে। অধরে এক মৃদু হাসি ফুটিয়ে এবং দেহে হেল্লোল তুলে সে এগিয়ে গেল ঘরের মাঝখানে রাখা জমিদারের সুসজ্জিত শয্যার দিকে। তারপর একটা অদ্ভুত ঋণঋণের স্বরে আহ্বান করল আদিত্য প্রতাপকে। এসো। জমিদার এখন জানেন ঠিক কি হবে। সন্ন্যাসী তাকে বলেছিলেন সে কথা, সব জেনেই তিনি এগিয়েছেন। এখন এই চরম মুহূর্তে এসে তার মন আতঙ্কের দোলাচলে ভরে উঠেছে, কিন্তু পিছিয়ে যাওয়ার তো পথ বন্ধ। সুতরাং এই আহ্বান অগ্রাহ্য করা যাবে না। আস্তে আস্তে উঠে দাঁড়ালেন জমিদার, এগিয়ে গেলেন নিজের শয্যার দিকে। মোহময়ী ভঙ্গিমায় আধশোয়া হয়ে রয়েছে সেই নারী। জমিদার কাছে যেতেই দুহাত বাড়িয়ে এসে কামনা করছে জমিদারকে। সেদিকে ধীরে ধীরে এগিয়ে গেল আদিত্য প্রতাপ। তারপর এক মনুষ্য আর কামনা পিশাচি মেতে উঠল আদিম খেলায়। ঘরের মধ্যে জ্বলা উজ্জ্বল নীল রঙের মোমবাতির শিখা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো ধীরে ধীরে। অতিক্রান্ত হয়েছে একটি মাস, আবার ঘনিয়ে এসেছে এক অমাবস্যার কালো রাত্রি। সেদিন জমিদার আদিত্য প্রতাপ নৈশ আহারের পর নিজের হাতে স্ত্রী কমলিনীর জন্য গোলাপ শরবত তৈরি করে আনলেন একটি শ্বেত পাথরের গ্লাসে। ভারী প্রিয় এই শরবত কমলিনীর। বিয়ের পর পর সোহাগ করে জমিদারবাবু প্রায় রাত্রে নিয়ে আসতেন এই শরবত। আজ আচমকা তাকে এই বস্তু নিয়ে কক্ষে আসতে দেখে যার পর নাই অবাক হয়েছিল কমলিনী, কিন্তু খুশি হলো তারও বেশি। জমিদারবাবু নিজের হাতে খাইয়ে দিলেন সেটা, কিন্তু খাওয়ানোর সময় অপরাধ বোধে তার হাতে কম্পন দেখা দিল সামান্য। যদিও কমলিনীর চোখ এড়িয়ে গেল সেটা। শরবত শেষ করেই কমলিনীর চোখে নেমে এলো ভীষণ রকমের ঘুম। খানিকক্ষণ স্থির হয়ে বসে থেকে ধীরে ধীরে আদিত্য প্রতাপ নেমে এলেন খাট থেকে। তারপর বেরিয়ে গেলেন ঘরের বাইরে। অনতিকাল বিলম্বেই ফিরে এলেন হাতে একটা ছোট ঝোলা নিয়ে। ঘরে ঢুকেই দরজায় ছিটকিনি তুলে দিয়ে তারপর ঝোলার মধ্যে থেকে বার করে আনলেন সেই ডিম্বাকৃতি আয়না। সেটি কমলিনীর পাশে রেখে একটা হাত আয়নার উপরে রেখে চোখ বন্ধ করে আগের দিনের পিশাচিনীকে তিনি স্মরণ করতে লাগলেন। সময় অতিক্রান্ত হতে থাকলো ধীরে ধীরে। খানিকক্ষণ পরেই পূর্বদিনের মতো আয়না থেকে বার হয়ে এলো সে তার মোহময়ী রূপে। তারপর গিয়ে দাঁড়ালো কমলিনীর ঘুমন্ত শরীরের কাছে। তারপর দ্রুত একটা হাত স্থাপন করলো নিজ জঠরে। মুহূর্তের মধ্যে একটা নিষ্প্রভ নীল আগুনের গোলকসম বস্তু বেরিয়ে এলো তার শরীর থেকে, আর সেটা সে ধীরে ধীরে স্থাপন করে দিল কমলিনীর জঠরে। কমলিনীর ঘুমন্ত শরীরটা হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে উঠেই আবার আগের অবস্থায় ফিরে এলো। এবার আগের দিনের মতো ঋণঋণের স্বরে পিশাচিনী বলল, ভয় নেই আদিত্য প্রতাপ, তোর পত্নীর গর্ভে যে আছে
তাকে রক্ষা করব আমি। তবে এই সন্তান জন্মের ৫০ বৎসর অতিক্রম হওয়ার পর ওর শরীরে জাগ্রত হবে পিশাচ গুণ। প্রতি অমানিশিতে চরম পিপাসায় অস্থির হবে সে। যতক্ষণ না পর্যন্ত রক্তের বিন্দু তার জিহ্বা স্পর্শ করছে ততক্ষণ পর্যন্ত সে শান্ত হবে না। তাই তার পিপাসা নিবৃত্তি করার দায়িত্ব তোর। এ কাজ অতি গোপনে করতে হবে। তবে বেশি দিন না, ২১ বৎসর বয়স হলে সে পিশাচের পূর্ণ শক্তি লাভ করবে। তখন সে হবে ভয়ানক শক্তিশালী। কিন্তু তার আগে এই সন্তানের এই পিশাচ গুণ যেন কোনোভাবেই লোক সমাজে জানাজানি না হয়। কথাটা বলে অন্তর্হিত হলো সেই পিশাচিনী। চুপ করে স্থির হয়ে কক্ষের শয্যায় বসে রইল আদিত্য প্রতাপ। এইটুকু পড়েই পদ্মনাভ মুখ তুলল। এতক্ষণ বড় দাদুর ঘরে দাঁড়িয়েই সে এক নিঃশ্বাসে পড়ে যাচ্ছিল এই টান টান উত্তেজনাময় এক ইতিহাস। এবার খাতা বন্ধ করে সে দাদুর ঘর থেকে বেরিয়ে এসে চলল নিজের ঘরের উদ্দেশ্যে। নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়েই সে আবার পড়তে শুরু করল। নির্দিষ্ট সময় পর এক অমাবস্যার রাত্রে কমলিনী জন্ম দিলেন এক অপরূপ রূপসী কন্যা সন্তানের। তার জন্মের কিছুক্ষণের মধ্যেই জমিদার বাড়ির সমস্ত আলো হঠাৎ একসাথে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে ভরে গেল সম্পূর্ণ মহল, অবশ্য মুহূর্ত কয়েকের জন্য। তারপর আবার জ্বালানো হলো সব আলো। আদিত্য প্রতাপ আদর করে কন্যার নাম রাখলেন চন্দ্রানী। চন্দ্রানী ধীরে ধীরে বড় হতে লাগল। একসময় এলো তার ৫০ বর্ষ পূরণের জন্মতিথি। একমাত্র আদরের কন্যার জন্মদিনে জমিদার আদিত্য প্রতাপের বাড়িতে বিশাল আয়োজন ছিল। গোটা গ্রাম ছিল নিমন্ত্রিত। সকলে প্রাণ ভরে আশীর্বাদ করেছে, আর আত্মীয় প্রিয়জনদের থেকে চন্দ্রানী পেয়েছে বহু মূল্যবান উপহার সামগ্রী। আর জমিদার স্বয়ং তাকে উপহার স্বরূপ দিয়েছে একটি বিলাসবহুল সুসজ্জিত মহল। রাত্রিবেলা নিজ কক্ষে বসে প্রাপ্ত উপহার অবলোকন করছিল চন্দ্রানী। হঠাৎ গবাক্ষ দিয়ে বয়ে আসলো এক ঝলক তীব্র শীতল বাতাস। এই বাতাসের স্পর্শে চন্দ্রানীর সারা শরীরে হিল্লোল তৈরি হলো। সে খোলা বাতায়নের পানে চাইতেই স্থির হয়ে গেল। গবাক্ষের বাইরে অপূর্ব সুন্দর এক নারী অবয়ব। কি অপূর্ব তার মুখমণ্ডল, কি অপূর্ব তার চোখের চাউনি। চন্দ্রানী মুগ্ধ হয়ে চেয়ে রইল। স্মিত হেসে সেই নারী অবয়ব তার দুহাত সামনে বাড়িয়ে তার দিকে এগিয়ে আসার জন্য নির্দেশ করল। জায়গা থেকে উঠে চন্দ্রানী মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল অবয়বের দিকে। তার একবারও মাথাতেই এলো না তার শয়নকক্ষ বাড়ির দ্বিতলে অবস্থিত। জানালার বাইরে নারী অবয়ব কিভাবে আসতে পারে? সে একেবারে কাছে এগিয়ে এসে হাত বাড়িয়ে স্পর্শ করতে যাবে, এমন সময় হঠাৎ অদৃশ্য হয়ে গেল নারী অবয়ব। সাথে সাথে মোহভঙ্গ হলো চন্দ্রানীর। সে দ্রুত গবাক্ষ দিয়ে বাইরে ঝুঁকে দেখল, কিন্তু নিশ্ছিদ্র অন্ধকার ছাড়া আর কিছুই তার দৃষ্টিগোচর হলো না। তাহলে কি ভুল দেখলাম? নিজেই নিজেকে প্রশ্নটা করল চন্দ্রানী। থম মেরে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সে।
তারপর খোলা জানালার পাল্লা দুটো চেপে বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি তার গোটা শরীর ঘিরে রেখেছে। তারপর শুয়ে থাকতে থাকতে একসময় তার দু চোখ জুড়ে এলো ঘুম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল সে একটি সুবিশাল কক্ষের মাঝখানে সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে। চারপাশ ভারী নিস্তব্ধ। সহসা একটা নূপুরের নিক্কণ জাগ্রত হলো। হাতে একটি ঢাকা দেওয়া পাত্র নিয়ে এক অপূর্ব সুন্দরী নারী এগিয়ে আসছে তারই দিকে। এই মুখটাই তো সে অবাক্ষের বাইরে দেখেছিল। তার কাছে এগিয়ে এসে সেই নারী তার হাতে থাকা পাত্রের ঢাকনা সরিয়ে একটা বড় গ্লাস তুলে দিল তার মুখের সামনে। কোনো এক তরলে পরিপূর্ণ সেই গ্লাসটা। ইঙ্গিতে নারীটি তাকে পান করতে বলছে তরলটা। বেশ বড় করে একটা চুমুক দিল সে। পানীয়টার জিভে ঠেকা মাত্র এক অদ্ভুত উদ্দামতা ছড়িয়ে পড়ল তার শরীরের সমস্ত তন্ত্রীতে। প্রতিটি দেহকোষ যেন পরম তৃপ্তিতে আন্দোলিত হয়ে উঠল। আরেকবার চুমুক দিতে যাচ্ছিল, হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই সে দেখল তার শয়নকক্ষের বিছানায় শুয়ে আছে। উঠে বসল চন্দ্রানী। হঠাৎ একটা তীব্র তৃষ্ণা অনুভব করল সে, যেন তৃষ্ণায় তার বুক পর্যন্ত শুকিয়ে গেছে। পাশের টেবিলে চাপা দিয়ে রাখা ভারী পিতলের গ্লাস থেকে ঢকঢক করে পুরো জলটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলল সে। কিন্তু না, তাতেও মিটল না তার তৃষ্ণা। সারা শরীরে চরম তৃষ্ণার অনুভূতি তখনও। তীব্রভাবে আনচান করতে থাকলো শরীরটা। বিছানা ত্যাগ করে জানালার কাছে এসে এক ধাক্কায় পাল্লা দুটো খুলে দিল সে। বাইরের শীতল বাতাস এসে শরীরটা সামান্য জুড়িয়ে দিলেও ভয়ানক তৃষ্ণা কিছুতেই কমছে না। সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সারা জমিদার বাড়ি নৈশ নিদ্রায় মগ্ন। সে ধীর পদক্ষেপে নিচে নেমে এলো। শব্দ না করে খুলে ফেলল সদর দরজাটা। তারপর বাইরে বেরিয়ে এলো। চন্দ্রহীন অমাবস্যার কালো রাত্রে চারপাশ মসিকৃষ্ণ অন্ধকারাবৃত হলেও চন্দ্রানী দেখল অন্ধকারে পথ চলতে তার বিশেষ অসুবিধা হচ্ছে না। সে লোহার বড় গেটটা টপকে নেমে এলো একেবারে বাইরের রাস্তায়। তারপর এগিয়ে যেতে লাগলো সামনে। সেই মুহূর্তে যদি কেউ তাকে দেখত তাহলে দেখতে পেত নিশাচর হিংস্র সাপদের মতো তীব্র এক নীল জ্যোতিতে জ্বলছে তার চোখ জোড়া। প্রতাপপুরের মুদি দোকানের কর্মচারী যাদবের ঠাকুরদা গতকাল রাতে বাড়ির বাইরে দাওয়ায় খাটিয়া পেতে শুয়েছিল। আজ সকালে তার প্রাণহীন রক্তশূন্য দেহ পাওয়া গেছে খাটিয়াতেই। চোখের দৃষ্টি বিস্ফারিত, তার গলায় দুটো পাশাপাশি গভীর ক্ষত। সারা গ্রামের লোক জড়ো হয়ে গেল যাদবদের দাওয়ার আশেপাশে। সকলের চোখে মুখে আতঙ্কের ঘনঘটা। প্রকাশ্যে আলোচনায় অপদেবতার প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে থাকল। কিংকর্তব্য স্থির করতে না পেরে গ্রামের মানুষ শরণাপন্ন হল জমিদার আদিত্য প্রতাপের। তিনি আশ্বাস দিলেন ব্যাপারটা খতিয়ে দেখার। কিন্তু জমিদারের মনে জমল আশঙ্কার কালো মেঘ, কারণ তার মনে পড়েছে পিশাচিনীর কথাগুলো। গতকালই ছিল চন্দ্রানীর ৫৫ জন্মদিন। তাহলে চন্দ্রানী যদি তাই হয়, কি করব এখন? প্রত্যেকটা অমানিশীতেই তো জাগ্রত হবে এই অনন্ত পিপাসা। কি করে গোপনে মেটাবো এই পিপাসা?
ভাবতে থাকেন জমিদার। কিন্তু তার ভাবনার মাঝেই ঘনিয়ে এলো আরেকটি অমানিসা। গ্রামের মাঝি অকৃতদার শিবের নাইয়ার কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন এসে দাঁড়িয়েছে তার শিয়রের কাছের খোলা জানালাটায়। দ্রুত উঠে বসে সেদিকে তাকাতেই মনে হলো অন্ধকারে যেন একটা ছায়া চট করে সরে গেল। চোর এলো এই ভাবামাত্র দ্রুত বিছানা থেকে উঠে দরজা খুলে খিলটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো সে। অন্ধকারে প্রথমে কিছুই ঠাওয়ার করতে পারল না। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল অন্ধকারেই। খানিকটা চোখ সয়ে আসতেই মনে হলো সামনের ধানের গোলার কাছটায় অন্ধকারে মিশে রয়েছে একটা খর্বাকৃতি ছায়া। অতিরিক্ত সাবধানতার সাথে খিল উঁচিয়ে পা টিপে টিপে সেদিকে অগ্রসর হলো সে। বেশ কাছাকাছি এসে পড়তেই অন্ধকারে মিশে থাকা অবয়বটা খানিক স্পষ্ট হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে জেগে উঠল এক জোড়া নীলাভ চোখ। হিংস্র সাপদের মতো ধকধক করে জ্বলছে সেই দুটো। আঁতকে উঠে হাতের খিলটা ফেলে দিল শিবেন। সশব্দে সেটা আছড়ে পড়ল মাটিতে, আর সাথে সাথে সাঁড়াশির মতো একটা হাত চেপে ধরল তার গলা। প্রায় শূন্যে তুলে নিয়ে তার দেহটা দ্রুত চলে গেল বাড়ির পিছনের ইঁদু পুকুরটার দিকে। পরদিন সকালে খবরটা দাউ দাউ করে ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। শিবের নাইয়ার রক্তশূন্য প্রাণহীন দেহ পাওয়া গেছে তার নিজের বসত বাড়ির পিছনের পুকুর পাড়ে। আগের বারের মতো তার গলাতেও রয়েছে দুটো গভীর ক্ষত। ভীত সন্ত্রস্ত গ্রামবাসীরা পুনরায় বিহিতের আশায় জমিদারের দরবারে এসে হাজির হলো। জমিদার প্রমাদ গুনলেন। একেবারে মিলে যাচ্ছে। কালকেও তো ছিল অমাবস্যার কালো রাত। তবে মুখে তিনি বিশেষ কিছু প্রকাশ না করে গ্রামবাসীদের নিরাপত্তা হেতু রাত পাহারার ব্যবস্থা করলেন। কিন্তু মনে মনে সন্তানের ভাবনা তাকে অধীর করে তুলল। নিরীহ প্রাণের হত্যালীলা বন্ধের উপায় ভাবতে কুল পেলেন না তিনি। অতিক্রান্ত হলো আরেকটি মাস। আবার চন্দ্রকলা ক্ষয় পেয়ে আরেকটি শশীহীন রাত্রি ঘনিয়ে এলো। আদিত্য প্রতাপ এবার ঠিক করলেন নিজে পাহারা দেবেন চন্দ্রাণীর ঘরখানা। তিনি আটকাবেন প্রাণপ্রিয় সন্তানকে নিরীহ মানুষের প্রাণ নেওয়া থেকে। স্নেহ দ্বারা যেখানে বন্য পশুকে পোষ মানানো সম্ভব, সেখানে চন্দ্রাণী তো তার সন্তান। রাত্রি তখন সদ্য যৌবনা। সারা বাড়ির লোক গভীর ঘুমে আচ্ছন্ন। আদিত্য প্রতাপ সাবধানী পদক্ষেপে এসে দাঁড়ালেন চন্দ্রাণীর মহলে। একটা অদ্ভুত মিষ্টি সুবাস ছড়িয়ে রয়েছে মহলের বাতাসে। নাকে যেতেই কেমন একটা যেন ঘুম ঘুম আমেজ তৈরি হচ্ছে। পরিদেহ বস্ত্র থেকে এক টুকরো অংশ ছিঁড়ে ঘ্রাণেন্দ্রিয় ঢেকে নিলেন তিনি। তারপর লুকিয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছু সময় পর খুব মৃদু একটা শব্দ করে খুলে গেল চন্দ্রাণীর মহলের দ্বার, আর অনতিবিলম্বে একটা আপাদ মস্তক কালো চাদরে ঢাকা মূর্তি বেরিয়ে এলো ঘরের বাইরে। তারপর শব্দহীনভাবে দ্রুত চলতে লাগলো লম্বা বারান্দা দিয়ে। দূরত্ব বজায় রেখে জমিদারও চলতে লাগলেন। একসময় সে এসে দাঁড়ালো দেউড়ির কাছে। এতক্ষণ পিছনে পিছনে এসে জমিদার বুঝেছেন এ আর কেউ নয়, তাঁরই আত্মজা। বন্ধ লোহার দরজা টপকে বের হতে যাবে, ঠিক এমন সময় পিছন থেকে জমিদার আদিত্য প্রতাপের গলা ভেসে এলো, দাঁড়াও। সাথে সাথে থেমে গেল চন্দ্রাণীর বাইরে বেরোনোর প্রচেষ্টা। মুহূর্ত স্থির থেকে একবার পিছনে ঘুরল চন্দ্রাণী। কিন্তু এ কি দেখছেন আদিত্য প্রতাপ? তার কন্যার চোখ দুটো নীলাভ নরকের অগ্নিতে জ্বলছে।
একটা বোবা আতঙ্ক গ্রাস করলো জমিদারের সারা শরীর। বিস্ফারিত চোখে চেয়ে দেখলেন আস্তে আস্তে চন্দ্রানী শরীরের চারপাশে জমা হচ্ছে কতগুলো নীল আলোর বিন্দু। দেখে মনে হতে লাগলো শরীর থেকে যেন নির্গত হচ্ছে অপার্থিব নীল আলোর ছটা। ঠিক সেই সময় চন্দ্রানীর মুখের ভিতর থেকে একটা গড় গড় ধরনের শব্দ নির্গত হলো। যেন হিংস্র পশু খাঁচায় বন্দি থেকে ভয়ানক ক্রোধে ফুঁসছে। এক পা করে এবার চন্দ্রানী এগিয়ে এলো তার পিতার দিকে। চন্দ্রানীর এমন রূপ দেখে ভয়ঙ্কর ভয় লাগলো জমিদারের। তিনি চিৎকার করে উঠতে চাইলেন, কিন্তু কোনো এক অদৃশ্য বাণ প্রয়োগ করে কেউ যেন আটকে দিয়েছে তার গলার স্বর। খুব কাছে এগিয়ে এসে চন্দ্রানী এক হাত দিয়ে চেপে ধরল আদিত্য প্রতাপের গলাটা। কোনো এক আসুরি শক্তির জোরে তার পঞ্চদশী কন্যা তুলে ফেলল তাকে মাটি থেকে বেশ খানিকটা উপরে। নিঃশ্বাস আটকে আসা জমিদার ছটফট করতে লাগলেন এক ফোঁটা প্রাণবায়ুর জন্য। তারপর অবলীলায় জমিদারকে সে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। মাটির সাথে মাথাটা ঢুকে গেল জমিদারের। অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্তে আদিত্য প্রতাপ অসহায়ভাবে চেয়ে দেখলেন অদৃশ্য হয়ে গেছে চন্দ্রানী। তিনি বুঝলেন আর একটা মৃত্যু আটকানো গেল না। তার মুখ থেকে বেরোলো একটা হতাশার দীর্ঘ নিঃশ্বাস। পরদিন সকালে জমিদার বাবুর অচেতন দেহটা উদ্ধার হতেই জমিদার বাড়িতে ভারী হইচই পড়ে গেল। জ্ঞান ফিরতেই তিনি দেখলেন নিজের কক্ষের বিছানায় শুয়ে আছেন। সকলে তাকে ঘিরে রয়েছে। সকলের মুখেই ঘনিয়েছে শঙ্কার ছায়া। জ্ঞান ফিরে আসতে সকলে তাকে জিজ্ঞাসা করলেন যে এত রাতে তিনি বাইরে কি করছিলেন। মনে করতে পারছেন না বলে এড়িয়ে গেলেন ব্যাপারটা। কিন্তু আদিত্য প্রতাপের বৃদ্ধ নায়েব আঁচ করতে পারলেন সমস্যাটা। তিনি এই বাড়ির দীর্ঘদিনের কর্মচারী। সেই দিনই একসময় একাকী সাক্ষাৎ করতে এলেন জমিদার বাবুর সাথে। তার উপরোধে তাকে ব্যাপারটা খুলে বললেন জমিদার। শুনতে শুনতে গভীর ভাঁজ পড়তে লাগলো নায়েবের কপালে। বলা শেষ করে অশ্রু সজল নেত্রে এবার জমিদার তার দুহাত ধরে কোনো উপায় জানতে চাইলে তিনি পরামর্শ দেন যে এই বিপদ থেকে রক্ষা করবার উপায় তার জানা না থাকলেও এই বংশের কুলগুরুর আছে। তিনি জমিদারকে অনুরোধ করলেন তাকে মহলে নিয়ে আসার জন্য। প্রস্তাবটা মনে ধরল জমিদারের। তিনি সেই দিনই শাস্ত্রী পাঠালেন তাদের কুলগুরুকে মহলে নিয়ে আসার জন্য। এদিকে সূক্ষ্ম শরীরে তার প্রতিটা পদক্ষেপ অলক্ষ্যে থেকে কেউ নজর রাখছিল। সেদিন রাত্রে চন্দ্রানী তার নিজের কক্ষে নিদ্রায় মগ্ন। হঠাৎ নিঃশব্দে ধীরে ধীরে খুলে গেল কক্ষের জানালা। সেই জানালা দিয়ে বায়বীয়ভাবে ঢুকে এলো পিশাচিনী। তারপর রমণীর রূপে তার শিয়রে এসে দাঁড়ালো। ধীরে ধীরে তার একটা হাত চন্দ্রানীর কপালে স্থাপন করে বিড়বিড় করে পড়তে লাগলো কোনো একটা মন্ত্র। খানিক পরেই চোখ খুলে তাকালো চন্দ্রানী। অপলক দৃষ্টিতে চেয়ে রইল খানিকক্ষণ, যেন চোখ খুলে ঘুমোচ্ছে সে। পিশাচিনী নির্দেশ দিল, উপবেশন করো। দম দেওয়া পুতুলের মতো উঠে বসল সে। পিশাচিনী এগিয়ে এসে তার পাশে বসে চন্দ্রানীর বাম হস্তটা তুলে নিল নিজের কাঁধে। দীর্ঘ ধারালো নখর দিয়ে হাতের চামড়া কেটে অঙ্কন করতে লাগলো অদ্ভুত এক নকশা। লাল রক্ত জমা হতে থাকলো চারপাশে। একসময়
হাতের কাজ থামিয়ে দিল পিশাচিনী। তারপর নিজের দক্ষিণ হস্তের নখ দিয়ে বাম হস্তের মাঝ বরাবর ঢুকিয়ে দিল। কালো তরল নির্গত হতে লাগলো সাথে সাথে। চন্দ্রানীর হাতে অঙ্কিত নকশার উপর পিশাচিনী ধরল নিজের বাম হস্ত। টুপ টুপ করে কালো তরল ঝরে ঝরে পড়ল চন্দ্রানীর হাতে। সাথে সাথে একটা তীব্র আলোর ঝলকে ভরে গেল চারপাশ। হেসে উঠল পিশাচিনী। এবার ঘরের মধ্যে তৈরি হলো এক আলোর আবর্ত, আর তাতে দেখা দিল এক বিশাল দেহী ভয়ানক অবয়ব, যার দেহ মনুষ্য আকৃতির হলেও মুখমণ্ডল কোনো প্রাগৈতিহাসিক শিংযুক্ত পশুর। তাকে দেখা মাত্র ঝুঁকে অভিবাদন জানালো পিশাচিনী। এই সেই মনুষ্য আধার যে যথাযথ নৈবেদ্য দিয়ে তুষ্ট করে এই পৃথিবী লোকে আসার জন্য গর্বে ধারণ করবে স্বয়ং শয়তানকে। তীব্রভাবে হেসে উঠল পিশাচিনী। আজ থেকে পিশাচ রক্তে বন্ধন করা হলে এর আত্মা কোনো শুভ শক্তির বশে এ আর আসবে না। বলেই আলোর আবর্তে থাকা মূর্তির দিকে চেয়ে মাথা ঝুঁকালো সে। অদৃশ্য হলো আলোর আবর্ত। এতক্ষণ পাথরের মূর্তির মতো বসেছিল চন্দ্রানী। এবার পিশাচিনী তার কপালে পুনরায় হস্তস্থাপন করতে সে তলিয়ে গেল গভীর ঘুমে। আর সাথে সাথে তার হাতে অঙ্কিত রক্তরঞ্জিত চিহ্ন অদৃশ্য হল। পরদিন সকালে ঘুম ভাঙতেই চন্দ্রানী সারা শরীরে অনুভব করল মারাত্মক প্রদাহ। তার অসুখের কথা দাসী মারফত শুনে স্বয়ং জমিদার ছুটে এলেন। বদ্যিকে খবর পাঠানো হলো। তিনি এসে ওষুধ পথ্য দিলেন। সামান্য উপশম হলেও পুরোপুরি কমল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে তখন হঠাৎ চন্দ্রানীর মধ্যে দেখা দিল এক অদ্ভুত পরিবর্তন। কেমন যেন একটা আনচান করা অনুভূতি ক্রমশ তাকে গ্রাস করতে লাগলো। তার মনে হতে লাগলো খানিকক্ষণ একা থাকলে হয়তো উপশম হতে পারে এই অবস্থা। সে আশেপাশের সকল দাসদাসীকে তার কক্ষ থেকে চলে যাওয়ার নির্দেশ দিল, এমনকি তার গর্ভধারিণী মাকেও। কারণস্বরূপ সে ক্ষণকাল একা থাকার ইচ্ছের কথা জানালো অবশ্য। সেই মতো সকলে চলে গেলে সে কপাট বন্ধ করে এসে দাঁড়ালো ঘরের মাঝখানে। ধীরে ধীরে তার হাতে ফুটে উঠল একটা নকশা। একসময় সেই নকশার মধ্যে থেকে বেরিয়ে এলো পূর্বরাত্রের ন্যায় আলোকবর্তিকা। সেটা রূপ পরিগ্রহ করে সেই সিংহওয়ালা ভয়ানক মূর্তিতে পরিণত হলো। কেউ যেন চন্দ্রানীর কানের কাছে ফিসফিস করে বলে যেতে লাগলো, উনি তোমার প্রভু, তোমার সব কষ্ট উনি লাঘব করবেন। শুধু ওনার কথা মতো কাজ করে যাও। জেনে নাও উনি কি চান তোমার কাছ থেকে। সেই মতো ওই মূর্তিকে প্রভু সম্বোধন করে চন্দ্রানী বলে গেল, আপনি আমার কষ্ট নিবারণ করুন প্রভু। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার এই কষ্টটাকে নিবারণ করুন প্রভু, নিবারণ করুন। আলোকবর্তিকার মধ্যে থেকে এবার গুরু গম্ভীর স্বর ভেসে এলো, বলে আমি স্বয়ং আসবো তোর কাছে, তোর সমস্ত মনস্কামনা পূরণ করব। তবে আমায় আবাহনের পূর্ব নির্মাণ করতে হবে এক গুপ্ত কক্ষে, যেখানে সকলের প্রবেশ অধিকার থাকবে না। সকলের অলক্ষ্যে সে কক্ষ হবে তোর সাধনার ক্ষেত্র। বলে অন্তর্হিত হলো ওই মূর্তি।
গভীর ভাবনা এবার ভরে এলো চন্দ্রানীর মনে। বলি, গুপ্তকক্ষ, এসব কি করে সম্ভব? আনমনে এসবই ভাবছিল সে। এমন সময় আবার সেই ফিসফিসে নারী কণ্ঠ কানের কাছে গুঞ্জিত হলো। ভয় কি তোর? আমি ব্যবস্থা করব, সব্বার অলক্ষ্যে নির্মাণ করব এক কক্ষ, যেখানে প্রতিষ্ঠিত হবে অন্ধকারের সম্রাটের প্রতিকৃতি। তারপর হবে তাতে প্রাণ প্রতিষ্ঠা। কে তুমি, আর কেনই বা আমার জন্য এত কিছু করবে? প্রশ্ন করল চন্দ্রানী। খানিক নীরব থেকে নারীকণ্ঠ আবার বলল, তুমি আমার গর্ভ সঞ্চারিত সন্তান। এক গুপ্ত সাধনার দ্বারা বিশেষ সংকর্ষণ পদ্ধতিতে আমার গর্ভ থেকে তোমার মায়ের গর্ভে তোমায় স্থানান্তরিত করা হয়েছিল। কি বলছেন? বিস্মিত চন্দ্রানীর কণ্ঠ থেকে ছিটকে বেরিয়ে এলো কথাটা। হ্যাঁ কন্যা, আর সেজন্যই আমি চাই আমার সন্তান চরম সন্তান পাক, অমর হোক। আর সেই অমরত্ব যিনি দিতে পারেন তারই আহ্বানের ব্যবস্থা আমি করছি মাত্র। বলতে বলতে পূর্বে গবাক্ষে দেখা নারী দৃশ্যমান হয়ে উঠল চন্দ্রানীর সামনে। আবেগে তখন থরথর করে কাঁপছে চন্দ্রানী। আপনি আমার মা? অস্ফুটে বলল সে, আর কণ্ঠ লগ্না হতে গেল সেই নারীর। তার মস্তকে হস্তস্থাপন করে সেই নারী বুকে টেনে নিল তাকে। তবে তার ওষ্ঠে তখন খেলছে এক মৃদু হাসি। সে চুপ করে রইল বটে, তবে তার পিশাচ মনের অন্তঃস্থলে সে বলল, মনুষ্যজনিতে শয়তানের জন্ম নিতে হলে একটি মনুষ্য আধার প্রয়োজন ছিল। তুমি সেই ব্যবহার্য আধার মাত্র। সেদিন গভীর রাত। চন্দ্রানীর ঘরের মধ্যে পিশাচিনী এসে উপস্থিত হলো। মৃদু স্বরে ডাকলো চন্দ্রানীকে। চন্দ্রানী? সাথে সাথে বিছানায় উঠে বসল সে। হাত ধরে পিশাচিনী তাকে নিয়ে গেল ঘরের মাঝখানে। এবার হাতের এক বিশেষ মুদ্রা করতেই ঘরের মধ্যে দ্রুত তৈরি হলো একটা চৌকো বেদি আর সামনে কিছু অদ্ভুত সামগ্রী। এবার সে চন্দ্রানীকে বলল, চোখ বন্ধ করে পূর্বে দেখা সেই সন্তানের মূর্তির কথা এক মনে ভাবো। ভাবো চন্দ্রানী, ভাবো। চন্দ্রানী তাই করল। খানিকক্ষণের মধ্যেই তার হাতে আবার ফুটে উঠল সেই নকশা, আর তা থেকে নির্গত আলোকবর্তিকার মধ্যে থেকে বার হয়ে এলো স্বয়ং শয়তান। আর মুহূর্তে সে মৃন্ময় রূপ পরিগ্রহ করে প্রতিষ্ঠিত হলো বেদিতে। পিশাচিনী এবার চন্দ্রানীকে চোখ খোলার নির্দেশ দিয়ে দেখালেন সেই মূর্তি। কিন্তু এই ঘরে তো যে কেউ আসতে পারে, তাহলে গোপন থাকার ব্যাপারটা? শেষ হলো না চন্দ্রানীর কথা। পিশাচিনী অভয় মুদ্রা দেখিয়ে বলল, শুধুমাত্র যখনই তুমি স্মরণ করবে তখনই প্রকটিত হবে সেই মূর্তি। শুনে একটা মৃদু হাসির রেখা ঝিলিক দিয়ে গেল চন্দ্রানীর ঠোঁটে। সে পুনরায় পিশাচিনীর দিকে ফিরে প্রশ্ন করল, আর বলির মানুষ জোগাড়? পিশাচিনী খানিকক্ষণ তীব্র চোখে তার দিকে চেয়ে থেকে বলল, তোমার শরীরের মধ্যে আমি প্রবেশ করব, আর যত দ্রুত সম্ভব বলি জোগাড় করে আনব। পিশাচ প্রহর শুরু হওয়ার মধ্যে তা জোগাড় করতে হবে। ঘাড় নাড়িয়ে সায় দিল চন্দ্রানী। সাথে সাথে পিশাচিনী দুহাত দুদিকে প্রসারিত করে দাঁড়ালো। ক্রমশ তার শরীর ধোঁয়া ধোঁয়া হয়ে যেতে শুরু করলো, আর সেই ধোঁয়া দ্রুত প্রবেশ করতে লাগলো চন্দ্রানীর শরীরের মধ্যে। এক সময়
সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। এবার কক্ষের দোর খুলে চন্দ্রানী বাইরে পা রাখল। সে দ্রুত পেরোলো তার মহল। সেই মুহূর্তে তার পায়ের নুপুর কোনো একটা জাদু মন্ত্র বলে একেবারে নিস্তব্ধ রইল। সে বাইরের শুনশান উঠোনে বেরিয়ে এলো। অত্যন্ত সতর্কতার সহিত এদিক ওদিক মাথা ঘোরালো। অন্ধকারেও স্পষ্ট দৃশ্যমান তার চারপাশ। হঠাৎ তার নজর গেল মূল জমিদার বাড়ির ওপরের অলিন্দে। কারুর একটা অস্তিত্ব আছে। সে দ্রুত মূল বাড়ির দিকে এগোলো। তারপর এক অদ্ভুত কায়দায় হাওয়ায় ভেসে পৌঁছে গেল ওপরের অলিন্দে। জমিদার পত্নী কমলিনী চিন্তিত মুখে দণ্ডায়মান ছিলেন মহলের অলিন্দে। একমাত্র কন্যার বেশ কিছুদিনের ব্যবহার তাকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে। যেদিন থেকে চন্দ্রানীর জন্মতিথির অনুষ্ঠান মিটেছে সেদিন থেকে সে কেমন পাল্টে গেছে। তারপর জমিদার বাবু ওকে আলাদা মহল করে দেওয়ার পর তো মেয়ের সাথে সেভাবে দেখাই হয় না। যে সন্তান আমাকে সর্বদা আঁকড়ে রাখত সে হঠাৎ বহু দূরের মানুষ হয়ে গেছে। আজ শরীর অসুস্থ থাকা সত্ত্বেও গর্ভধারিণী মা সমেত সকলকে চলে যাওয়ার কথা অনায়াসে বলে দিল। কারণস্বরূপ বলল সে নাকি একটু একা থাকতে চায়। এই আচরণ ব্যথিত করেছে কমলিনীকে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মুক্ত ধারার মতো। হঠাৎ একটা ডাক তার শ্রবণতন্ত্রীতে আঘাত করল। মা। কে কে ডাকলো? তড়িঘড়ি পিছন ঘুরতে দেখে পিছনে চন্দ্রানী দাঁড়িয়ে। তুই? অস্ফুটে বলে উঠল কমলিনী। তোমার জন্য ভীষণ মন কেমন করছিল, তাই চলে এলাম এখানে। আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না গো, দেবে? চোখের জল মুছে মৃদু হেসে উঠলেন জমিদার গিন্নি। তারপর দুই হাত বাড়িয়ে কাছে ডাকলেন সন্তানকে। হায়। এগিয়ে এলো চন্দ্রানী। মাথার ঘন চুলে হাত ডুবিয়ে তাকে আদর করলেন তিনি। জড়িয়ে ধরল চন্দ্রানী তাকে। তাকে ঘরে নিয়ে যেতে উদ্যত হতেই তার আলিঙ্গন মুক্ত হয়ে আবার মুখ তুলে চাইল চন্দ্রানী। আর সাথে সাথে কমলিনীর চোখজোড়া বিস্ফারিত হয়ে গেল। চন্দ্রানীর চোখজোড়া নীল আগুনের মতো জ্বলছে। খানিকক্ষণ স্থিরভাবে সেদিকে চেয়ে থাকার পর হঠাৎ সারা শরীর অবশ হয়ে এলো কমলিনীর। স্নায়ু দুর্বল হয়ে ঘুমের মধ্যে তলিয়ে গেল সে। তার দেহটা হাওয়ায় ভাসিয়ে দ্রুত পূব মহলের দিকে নিয়ে চলল চন্দ্রানী। তার খানিক পরেই পেটা ঘড়ি জানান দিল রাত 3টের বার্তা। শেষ হলো আজকের গল্প চিল্কা বিশ্বাসের কলমে পরিত্যক্ত পূবমহল প্রথম পর্ব। আর এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরছে খুব তাড়াতাড়ি। আজকে গল্প পাঠে শুভম প্রধান চরিত্র, গুরুদেবের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে অস্মিতা, তৃষা, মিমো, রুভিনা, সায়ন্তন, বিপুল, নীলাঞ্জন, নীল, দুর্বা, সৌমিক এবং আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং দিশানি এই সুন্দর প্রচ্ছদটা করেছে কৃষ্ণেন্দু। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানো আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই ব্যাক করি। আর তোমাদের ভালোবাসায় আমরা বারবার বিভিন্ন ধরনের গল্প নিয়ে আসার চেষ্টা করি। তোমরা অনেকে ফরমাইশ করেছো যে কী ধরনের গল্প আনলে তোমরা আরও ভালো করে শুনতে চাও। এমনকি তোমরা কেউ কেউ গল্প রেকমেন্ডও করেছো। চেষ্টা করব সেই গল্পগুলো তোমাদের সামনে নিয়ে এসে তোমাদের উপহার দেওয়া।
আর এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগেও নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমাদের নতুন সেগমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের জন্মদিন উপলক্ষে আসতে চলেছে অভিক অর্জুন দত্তের একটি ভয়ঙ্কর ভৌতিক উপন্যাস, যার নাম কালরাত্রি। তাহলে বন্ধু, এর সম্পূর্ণ ডিটেলস এবং আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।